যাও। কেন কারা ফটকে নিতে হলো ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানের মরদেহ? প্যারোলে মুক্তি জটিলতা নাকি প্রশাসনিক সদিচ্ছার অভাব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সান্ধ্যকালীন সংবাদে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। সংবাদটি নিয়েছি আমি দৈনিক ইত্তেফাক থেকে। আমরা প্রথমে শিরোনাম শুনলাম, তারপর এবার আমরা সেই অমানবিক ঘটনার বিস্তারিত খবরে চলে যাব। প্যারোলে মুক্তি না দেয়া মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন আশক। ইত্তেফাক রিপোর্ট, যশোর অফিস, বাগেরহাট প্রতিনিধি প্রকাশ, 26শে জানুয়ারি 2026। স্ত্রী ও 9 মাসের সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তির অনুমতি পাননি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। এ কারণে শনিবার রাত 8:45টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে স্ত্রী সন্তানের লাশ আনা হয় তাকে দেখানোর জন্য। এরপর লাশ বাগেরহাট নিয়ে দাফন করা হয়েছে। স্ত্রী সন্তানের মৃত্যুতেও প্যারোলে মুক্তি না হওয়ায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে, প্যারোলে মুক্তির জটিলতা নাকি প্রশাসনিক সদিচ্ছার অভাব? মানবিক চরম লঙ্ঘন বলে মনে করছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। কানিজের বাবা জেলা জাতীয় পার্টির সহসভাপতি মোহাম্মদ রুহুল আমিন বলেন, মেয়ে আমাকে বারবার বলছিল তোমার জামাইয়ের মুক্তির ব্যবস্থা করো। আমি সাদ্দামের ছোটো ভাইয়ের সঙ্গে একাধিকবার কথা বলেছি। সে আমাকে বলেছে না, জামিন তো হচ্ছে কিন্তু কারা কর্তৃপক্ষ ছাড়ছে না। একটা মামলায় জামিন হলে পুলিশ আরেকটা মামলা দিচ্ছে। সব মিলিয়ে ওর বিরুদ্ধে 11টি মামলা দিয়েছে, অথচ 2টা মামলার এজাহারে ওর নাম আছে। এই কারণে চরম হতাশ হয়ে পড়েছিল কানিজ। আমি মেয়ের মৃত্যুর বিচার চাই। কানিজের বাবা রুহুল আমিন এই ঘটনায় বাদী হয়ে শনিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, তবে মামলায় কাউকে আসামি করেননি। সাদ্দামের ছোটো ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আমার ভাইকে খুব ভালোবাসতো। তাকে জেল থেকে বের করতে না পারে সে অনেক ভেঙে পড়েছিল। কানিজ ও তার সন্তান মেজাদের মরদেহ শুক্রবার লাশবাহী গাড়িতে করে যশোর কারাগারের সামনে নেওয়া হয় বন্দি সাদ্দামকে শেষবারের জন্য দেখানোর জন্য। সেখানে সাদ্দাম 5 মিনিটের কম সময় পান। মানে স্ত্রী এবং সন্তানের মৃতদেহ দেখার জন্য 5 মিনিটেরও কম সময় তিনি পান। সে সময়ের কথা বলতে গিয়ে সাদ্দামের ভাই শহীদুল ইসলাম বলেন, আমার ভাই বাচ্চাকে করে নিতে পারেননি। এই আক্ষেপে গতকাল বলেছে, জীবিত অবস্থায় আমি আমার বাচ্চাকে করে নিতে পারলাম না, মৃত্যুর পর কোলে আমি কি করব। সে সন্তানের মাথায় হাত ছেড়ে বলেছে, আমি ভালো বাবা হতে পারলাম না, আমি ভালো স্বামী হতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। এটা ছিল আমার ভাইয়ের শেষ কথা। স্ত্রী সন্তানের মৃত্যুর পরও সাদ্দামকে কারাগার থেকে প্যারোলে মুক্তি না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে সমালোচনা চলছে। তবে যশোরের জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, সাদ্দামের প্যারোলের জন্য কোনো আবেদনই করা হয়নি। তবে সাদ্দামের মামা মোহাম্মদ হেদায়েত উদ্দিন বলেন, প্যারোলের জন্য আমি প্রথমে ডিসি বাগেরহাটের জেলা প্রশাসক অফিসে গিয়েছিলাম। শুক্রবার অফিস বন্ধ ছিল। পরে আসরের নামাজের পর তার বাংলোয় গিয়েছিলাম। সেখানে আমি লিখিত আবেদন দিই। পরে জেল সুপারের সঙ্গে কথা বলে জানাই এটা এখানে আইনে কভার করে না, তাই আমরা সরি। আমি তখন বারবার চেষ্টা করলাম, তখন আমি বলি কি করার, আমরা কি জেল সুপারের কাছে যাব? সেখান থেকে জানানো হয় বন্দি যদি বাগেরহাট থাকতেন তাহলে আমরা প্যারোলে মুক্তি দিতে পারতাম। তারপর সন্ধ্যায় বাগেরহাটের জেল সুপারের কাছে যাই। তিনি বলেন, দেখেন সেখানে সে আছে তো যশোরে, এটা আমাদের পক্ষে সম্ভব না। লাস্ট একটা কাজ করতে পারেন, আপনারা লাশ নিয়ে যশোর কারাগারে গিয়ে দেখিয়ে নিয়ে আসতে পারেন। প্যারোলের জন্য আমাদের কেউ যশোরে আবেদনের বিষয়ে বলেনি। আমরা বারবার বলেছি এমন কোনো ওই আছে কিনা যে মাধ্যমে আমরা একটা প্রতিকার করতে পারবো। আমরা তো জানিই না যশোরে আবেদন করতে হবে, এটা তো কেউ আমাদের বলেনি।
2025 সালের এপ্রিল গোপালগঞ্জ থেকে ছাত্রলীগ নেতা সাদ্দামকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি বর্তমানে 11টি মামলায় যশোর কারাগারে আছেন। এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেছেন, শুক্রবার আমি যখন নির্বাচনী কাজে ব্যস্ত ছিলাম, প্যারোলে আমি মুক্তির জন্য একজন গিয়েছিল। এ বিষয়ে আমি জানতে পারি জেল সুপারের মাধ্যমে। তিনি জানান যে ওই বন্দী আছে যশোরের কারাগারে। আমার সঙ্গে তাদের সরাসরি কথা হয়নি, তবে একটি লিখিত আবেদন তারা দিয়ে যায়। তখন তাদের জানানো হয় এটা আসলে যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। জেল সুপারও যশোর কারাগারে বিষয়টি আগাম জানিয়ে রাখে, তবে যশোরে তারা আবেদন করেছে না করেনি তা আমাদের জানা হয়নি। জেলা প্রশাসক এ বিষয়ে আইনি দিক উল্লেখ করে বলেন, প্যারোল নীতিমালা 2016 অনুযায়ী যে জেলায় বন্দী কারাগারে আছেন সেই জেলা ম্যাজিস্ট্রেট এ প্যারোলের বিষয়ে সিদ্ধান্ত দেবেন। যেহেতু এই বন্দী বাগেরহাটের কারাগারে ছিলেন না, তাই তাকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষমতা তাদের ছিল না, তবে তারা শর্ত পরামর্শ দিয়েছেন বলে তাদের দাবি। তবে সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, জেলা প্রশাসক সঠিক কথা বলেননি। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার দায়িত্ব ছিল আবেদনটি যশোর জেলা প্রশাসকের কাছে পাঠানো। জেলা প্রশাসক কেন, তারা যদি ইউএনওর কাছে আবেদন করত তিনি একইভাবে এটা প্রতিক্রিয়া করতে পারতেন, কিন্তু নিজের জেলায় বন্দী নেই বলে বাগেরহাটের জেলা প্রশাসক দায় এড়াতে পারেন না। একজন সাধারণ মানুষ তার কাছে, তার প্রশাসনের কাছেই যাবে, তারাই ব্যবস্থা করবেন। এর আগে এমন অনেক নজির আছে। এই ঘটনায় যশোর জেলা প্রশাসকের মিডিয়া সেল একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে বলা হয়, বাগেরহাট কারাগার থেকে 2025 সালের 15ই ডিসেম্বর সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। তার স্ত্রী সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে যশোরের জেলা ম্যাজিস্ট্রেট বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের আবেদন করা হয়নি। সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে জানতে চাইলে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, এখানে কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি নেই। প্যারোল সাধারণত তারা কারা কর্তৃপক্ষ দেখে না, প্যারোল বাস্তবায়ন করে কারা কর্তৃপক্ষ। মূলত প্যারোল দেয় জেলা ম্যাজিস্ট্রেট, এটা তার এখতিয়ার। আমাদের কাছে প্যারোলের আদেশ এলে এই আদেশের একটা অংশ হিসেবে বন্দীকে সংশ্লিষ্ট পুলিশের হাতে হস্তান্তর করি। আমার সঙ্গে একজন যোগাযোগ করেছিল, তারা লাশ কারা গেটে আনতে চায়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের দেখা করার সুব্যবস্থা করেছি। এর বাইরে আমাদের কিছু করার ছিল না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটকবন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি। সাদ্দামের পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেল গেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। মানবিক দিক বিবেচনা করে এই বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করে বিভিন্ন গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার সমুন্নত রাখবে। তবে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে আবেদনের ব্যাপারে কিছুই বলা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে গত শনিবার রাত 12টার দিকে নামাজে জানাজা শেষে বাগেরহাটে পারিবারিক কবরস্থানে গৃহবধূ কানিজা সুবর্ণা ওরফে স্বর্ণালী 22 বছর বয়স ও তার 9 মাস বয়সী শিশু সন্তানের দাফনের কাজ সম্পন্ন হয়েছে। সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের বাবার বাড়ির কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় মা ও ছেলেকে। এর আগে স্থানীয় ঈদগাহ মাঠে রাত 11:20 তাদের জানাজার নামাজ আদায় করা হয়। এর আগে গত শুক্রবার দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ এবং 9 মাস বয়সী ছেলে সেজান হাসান নাসিফের নিথর দেহ উদ্ধার করা হয়। কানিজ সুবর্ণা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের স্ত্রী। জুয়েল বর্তমানে যশোর কারাগারে আছেন। প্যারোলে মুক্তির আবেদন করা সত্ত্বেও মুক্তি না দিয়ে কেবল কারা ফটকে দেখানো সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে আইন ও সালিশ কেন্দ্র আশোক। গতকাল রবিবার এক বিবৃতিতে আশোক একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সংবিধানের 27 অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আইনি সুরক্ষার অধিকারী। একজন বিচারাধীন বন্দী কীভাবে জুয়েল হাসান সাদ্দাম এসব সাংবিধানিক সুরক্ষা থেকে বঞ্চিত হন, অথচ তার স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুজনিত চরম মানবিক পরিস্থিতিতে পরিবারের আবেদন থাকা সত্ত্বেও প্যারোলে মুক্তি না দেয় এবং জানাজা ও দাফনে অংশগ্রহণের
সুযোগ অস্বীকার করা কার্যত তাকে অমানবিক ও অমানবকর আচরণের শিকার করেছে। ইত্তেফাক খবরের সাথে আমি আমার নিজস্ব একটু মতামত শেয়ার করতে চাই, কারণ এই ঘটনাটি আমার মনে হয় শুধু যে মানুষের মনকে নাড়া দিয়েছে এমনটা নয়, আমার মনে হয় এতে খোদার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। স্ত্রী পুত্রের মৃত্যুর পরও প্যারোলে মুক্তি মেলেনি বাগেরহাটের সাদ্দামের। সাদ্দাম কোনো গ্রহ থেকে আসা কোনো প্রাণী নয়, সে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, যাকে আমরা ইসলামিক ভাষায় বলি আশরাফুল মখলুকাত, মানুষ। তার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি পাষাণ হৃদয়কে কাঁদাচ্ছে। যতটুকু জানি সে কোনো অপরাধী নয়, তার অপরাধ হলো সে রাজনীতি করে। আবার এমন অর্বাচীন সময়ে আওয়ামী লীগের সমর্থক, এটাই তার বড় অপরাধ। এমন ঘটনা শুধু মানুষকে নয়, মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। এবং এই ঘটনায় আমরা কোন জগতে বাস করি, কেমন নিষ্ঠুরতা, কেমন বিবেক বর্জিত সমাজের কার্যকারিতা। সময় সাপেক্ষে এক এক দল ক্ষমতায় এক একবার আসবে, এটাই স্বাভাবিক। তাই বলে যে যখন ক্ষমতায় থাকবেন অপোজিট দলের নির্দোষ মানুষকেও এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই নিষ্ঠুরতার শেষ কোথায়? আমরা যে দলই করি না কেন, এটা ভাবতে পারি না সবাই, এটা কেন আমরা ভাবতে পারি না আমরা সবাই মানুষ। আজ হয়তো আমরা ক্ষমতায় আছি বলে বিবেক চক্ষুকে বন্ধ করে রেখে অনেক সময় অনেক নির্দোষকেও নিষ্পেষিত করে পিষে মারছি। হয়তো আল্লাহর হুকুমে একদিন আপনার বা আপনাদের ভাগ্য এর থেকে বেশি করুণ পরিণতি হতে পারে। এটা আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তিনি বলেছেন, আমি ছাড় দেই কিন্তু আমি কাউকে ছেড়ে দেই না। যুগে যুগে আমরা সেসব সত্যতা প্রমাণ পেয়েছি, এখনও পাচ্ছি। অন্তত আল্লাহকে ভয় পেয়ে হলেও জানোয়ার থেকে আমরা একটু মানুষ হওয়ার চেষ্টা করি। স্ত্রী পুত্রের মৃত্যুর পরও তার মুক্তি মেলেনি, প্যারোলে পর্যন্ত সে মুক্তি পায়নি তাদেরকে দেখার জন্য। আর স্ত্রী সন্তান লাশ হয়ে বাগেরহাট থেকে যশোহরে স্ত্রী তার স্বামীর সঙ্গে, সন্তান তার বাবার সঙ্গে দেখা করতে গেছেন। কি করুণ বাস্তব পরিস্থিতির সামনে আমরা দাঁড়িয়ে আছি। বাবা সাদ্দাম সন্তানকে আবেগ আপ্লুত হয়ে কোলে নিতে পারেননি, কারণ তার ভিতর বলছে, আমি যে এই সন্তানকে জীবিত দেখতে পেলাম না, আমি সেই সন্তানকে কোলে নিয়ে কী করে। সন্তানের কপালে শুধু একটু হাত রেখেছিলেন, আর তাকে স্ত্রী সন্তানের সাথে দেখা করার জন্য 5 মিনিট সময় পর্যন্ত দেয়নি, তার কম সময় দেয়া হয়েছে। এখন আমরা কি বলতে পারি? আমরা শুধু এতটুকুই বলতে পারি, ছি ছি, এই নিষ্ঠুর সমাজকে ধিক্কার জানাই, নিষ্ঠুর সমাজকে ধিক্কার জানাই, এই অন্ধ বিচারকে ধিক্কার জানাই। এই ধরনের শাসককে, যারা শুধু শোষণ করে যান, ন্যায় অন্যায় এগুলো চিন্তা বা বিবেচনা করেন না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন, সবাইকে ভালো রাখুন। ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে এই একটাই কথা, আমরা যেন সবাই সবার প্রতি সহনশীল হই, সবাই সবার প্রতি ভালোবাসা হাত বাড়িয়ে দিয়ে হানাহানি না করে, অরাজকতা সৃষ্টি না করে সুন্দর একটা সমাজ তৈরি করার মুষ্টিবদ্ধ হাত করে একতার সাথে এগিয়ে চলার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা দেশ এবং জাতিকে সুন্দর একটা সমাজ উপহার দিতে সক্ষম হব। আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। পুরো সংবাদটি জুড়ে ছিলাম সবসময়ের মতো আমি তোমাদের আখি গ্যালারি। আল্লাহ হাফেজ।